আজকে আমরা মাত্র 20 মিনিটের তাপ অধ্যায়টি সম্পূর্ণ শেষ করব। তাহলে দেখো তোমরা, আমরা এগুলো সম্পূর্ণ ডিটেলসে পড়িয়ে দিয়েছি। এবার এগুলো রিভাইজ সেশন, মানে এগুলো মাত্র 20 মিনিটে সম্পূর্ণ চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তাহলে তার জন্য অনেকটা ফাস্ট হবে, এবং যারা আগে ভিডিও মানে যেগুলো জানো না যে কাকে বলে কি হয়, তাহলে সেগুলো যদি জানতে চাও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখানে দেখে নিও। এগুলো খুব তাড়াতাড়ি আমি বলছি। দেখো তাহলে প্রথম দিকে যেটা আছে তাপের, হ্যাঁ, তাহলে সেটা দেখবা যে তাপ কি কি বিষয়ের উপর নির্ভর করে তোমাদের বইয়ে। তাহলে এবার আমরা জানি যে তাপ 3টি বিষয়ের উপর নির্ভর করে, আশা করছি জানো। যে তাপ প্রথমে দেখো বস্তুর ভরের উপরে নির্ভর করে, ঠিক আছে। এগুলো আমি অনেকটা ফাস্ট বলবো, তার জন্য দেখো একটু ভালোভাবে। তাহলে ভরের সঙ্গে আমরা জানি যে তাপটা সমানুপাতি হয়, মানে যখন কোনো জিনিসের মধ্যে ভরটা বৃদ্ধি পায় তখন তাপের পরিমাণটাও বৃদ্ধি পায়, ঠিক আছে। তাহলে এখান থেকে জানি যেমন আমরা H সমানুপাতি M হয়। তারপরে আমরা জানি যে তাপটা আরেকটা নির্ভর করে, দেখো তাপটা নির্ভর করে উষ্ণতার উপরে। তাহলে যে কোনো বস্তুর ক্ষেত্রে যখন উষ্ণতা বৃদ্ধি পায়, যে কোনো একটা বস্তু আছে, ধরো তার উষ্ণতা বাড়লো, তাহলে উষ্ণতা যখন বৃদ্ধি পাবে, উষ্ণতা বাড়লে তাপটাও বৃদ্ধি পায়, ঠিক আছে। তাহলে দেখো এইচ মানে যে তাপটা আছে সেটা টেম্পারেচার, তাপের এটার সঙ্গে সমানুপাতিক। আর একটা জিনিসের উপর নির্ভর করে, সেটা কি হয় জানি আমরা, পদার্থের উপাদানের উপরে নির্ভর করে। তাহলে তাপ বস্তু 3টি বিষয়ের উপর নির্ভর করে, তাপটি ভরের উপর নির্ভর করে, উষ্ণতার উপরে এবং পদার্থের উপাদানের উপরে নির্ভর করে। এবার জানো তোমরা যে এই এইচ আর এম এই দুটোকে সমানুপাতি লিখলে, দেখো আমরা এখানে যখন একটা সমান করি তখন একটা এস চলে আসে, দি এম এস টি পেয়ে যায়। তোমাদের বই এটা কিউ লেখা আছে, কিউ সমান এম এস টি, এটা করলে হবে। তাহলে এটা সূত্র, এইচ সমান এম এস টি বা কিউ সমান এম এস টি। এখান থেকে অনেকগুলো অঙ্ক আসতে পারে, তোমরা আমি অঙ্ক ক্লাসে করিয়েছিলাম, দেখবা। এবার দেখো এখানে আমাদের মেন যে জানতে হবে, এস যেটা আছে সেটাকে বলা হয় আপেক্ষিক তাপ। তাহলে আপেক্ষিক তাপ কাকে বলে? কোনো বস্তুর একক উষ্ণতা মানে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় আপেক্ষিক তাপ। বোঝা গেল? আবার বলছি, দেখো একটা জিনিস আছে, তাহলে সেটার 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় সেই তাপটাকে বলা হয় আপেক্ষিক তাপ। তাহলে আশা করছি আপেক্ষিক তাপ বোঝা গেল। এবার যে আপেক্ষিক তাপ আছে তার একক তাপ প্রয়োজন হয়। দেখো তাহলে কি হবে, আমরা যদি এস বার করি তাহলে এম আর টি গুণ আছে, এদিকে কি হয়ে যাবে ভাগ, তাহলে কি পাবো কিউ বাই এম টি। তাহলে এককটা কি আসবে এখানে, তাপ, তাপের একক কি হয় ক্যালোরি পার, দেখো এটা ভরের একক কেজি, আর এটা কি হবে কেলভিন এসআই, ঠিক আছে, ক্যালোরি পার কেজি কেলভিন। আচ্ছা এটা জুল পার কেজি কেলভিন করলেও হয়, ঠিক আছে। এবার ধরো এটা আমরা সিজিএসে করলাম, তাহলে কি হবে আর অথবা ক্যালোরি করলেও হয়, তাহলে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখো এগুলো আপেক্ষিক তাপের একক পেলাম, জুল পার কেজি কেলভিন আর ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। এবার দেখো আপেক্ষিক তাপের পরে যেটা তোমাদের বইয়ে আছে, যে পদার্থের অবস্থার পরিবর্তন, তাহলে অবস্থার পরিবর্তন কি আমরা জানি, যে দেখো অবস্থার পরিবর্তন কাকে বলে? কোনো পদার্থের এক অবস্থা থেকে অন্য অবস্থাতে রূপান্তর হওয়ার প্রক্রিয়াকে বলা হয় অবস্থার পরিবর্তন। এটা সংজ্ঞা, আমি একটাও লিখছি না, এগুলো তোমরা জাস্ট ভালোভাবে মুখস্থ করে নাও, মনে করে নাও এখনকার এখনই। তাহলে বললাম একটা অবস্থা থেকে যখন কোনো অপর অবস্থাতে কোনো বস্তু আসবে সেই ঘটনাটিকে বলা হবে অবস্থার পরিবর্তন, ঠিক আছে। এবার অবস্থার পরিবর্তনের 4 ধরনের হয় তোমাদের বই যেগুলো আছে। তাহলে অবস্থার পরিবর্তন অনেক প্রকারের হয়। প্রথমটা বলছি গলন, হ্যাঁ গলন এক প্রকার কি অবস্থার পরিবর্তন। তারপরে আছে বাষ্পীভবন, তারপরে আছে স্ফুটন, এবং আছে কি শেষে ঘনীভবন। তাহলে অবস্থার পরিবর্তন 4 ধরনের, যেটা তোমাদের বইয়ে আছে এগুলো মনে রাখো। এবার সর্বপ্রথম আছে গলন সম্পর্কে। তাহলে গলন কাকে বলে? দেখো যে প্রক্রিয়ায় কোনো তরল পদার্থ, যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় তাকে গলন বলে। বোঝা গেল? গলন মানে কি, কোনো একটা কঠিন পদার্থ যখন তরলে পরিণত হবে সেই প্রক্রিয়াটাকে গলন বলা হয়, ঠিক আছে। এবার গলন দেখো, গলনের প্রভাবে কি কি হয় সেগুলো তোমাদের বইয়ে আছে। যেমন প্রথমে দেখো বরফ, যখন বরফের উপর চাপ দিলে, বরফে চাপ দিলে জমে যায়, হ্যাঁ তাহলে এটা, তাহলে বরফের মধ্যে চাপ দিলে যখন বরফটা জমে যায়, তো এটা কেমনটা কেন হয় জানো তোমরা? যে দুটো বরফকে যখন একসঙ্গে রাখা হবে, তাহলে দেখো যে অংশটাতে চাপ দেওয়া হবে সেই অংশটা একটু গলে যাবে চাপের কারণে। এবার গলে যদি যায়, সেগুলো যখন আবার ঠান্ডা মানে চাপটা যখন সরিয়ে নেওয়া হবে, তখন সেটা যখন আবার জমতে শুরু করবে তখন সেগুলো একসঙ্গে জমে যাবে। তার জন্য দুটো বরফের উপর চাপ দেওয়ার ফলে সেগুলো একসঙ্গে জমে যায়, এটা একটা জিনিস। আর একটা দেখো, যখন কোনো জিনিসের মধ্যে হিম মিশ্র তৈরি করা হয় তখন কিভাবে হয়? হিম মিশ্র তোমরা জানো যে যখন খাদ্য সংরক্ষণ বা ওষুধ সংরক্ষণ এগুলো করার জন্য বরফের সঙ্গে লবণ মেশানো হয়, তারপর সেটা করা হয়। তাহলে যখন বরফের, আচ্ছা হিমমিশ্র কাকে বলে? লবণের সঙ্গে বরফ মিশিয়ে কোনো খাদ্য বা বস্তু সংরক্ষণ করাকে বলা হয় হিমমিশ্র। তাহলে বরফের সঙ্গে যখন লবণটা মেশানো হবে, তাহলে বরফটা সহজে গলতে শুরু করবে না, মানে সেটা সহজে গলবে না। সেই না গলার কারণে সেটার মধ্যে কি হয়ে যাবে, সেই বস্তুটার মধ্যে দেখো শীতল থাকবে, তার জন্য সেটা সহজে গলবে না। এই প্রক্রিয়াটাকে হিমমিশ্র বলা হয়। তাহলে
বরফটাকে ঠান্ডা রাখার জন্য লবণ মেশানো হয়, তারপর খাদ্য সংরক্ষণ করা হয়, এটাকে হিমমিশ্র বলা হয়, এটা মনে রাখো। তাহলে গলন সম্পর্কে এগুলো ইম্পর্টেন্ট। এবার দেখো এখানে মাত্র 20 মিনিটে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলো শুধু বলা হবে, আর বাকিগুলো আমি অতটা বলবো না, ঠিক আছে। এবার তারপরে যেটা ছিল গলনের পরে সেটা হবে, দেখো তোমাদের বইয়ে আছে বাষ্পীভবন। তাহলে বাষ্পীভবন দুই প্রকারের হয়, ঠিক আছে। বাষ্পীভবন কয় প্রকার বললাম? দুই প্রকারের হয়। একটাকে বলা হয় বাষ্পায়ন, ঠিক আছে। তাহলে দেখো বাষ্পীভবনের প্রথম যেটা ভাগ আছে তাকে বলা হয় বাষ্পায়ন। তাহলে বাষ্পায়নটা কি মনে আছে, আশা করছি ক্লাসে পড়িয়েছিলাম। তাহলে বাষ্পায়ন মানে কি? তরলের, দেখো তরলের যে ধর্মের প্রভাবে তরলের উপরিতল থেকে, মানে তরলের উপরের অংশ, দেখো তরলের ধরো এটা আছে, তাহলে তরলের যে ধর্মের কারণে এই উপরিতলের অংশ থেকে তরলগুলো বাষ্পে পরিণত হয় সেইটাকে বলা হয় বাষ্পায়ন। বাষ্পায়ন মানে কি? যে ধর্মের কারণে তরলের উপরিতল থেকে, তরলের উপরের অংশ থেকে জল বাষ্পে পরিণত হয়, তরল, তাকে বলা হয় বাষ্পায়ন, ঠিক আছে। এবার আছে তারপরে যে বাষ্পায়নটা কিভাবে বৃদ্ধি পায় বা বাষ্পায়ন প্রক্রিয়া কেন বৃদ্ধি পায়। তাহলে প্রথমে দেখো যখন এখানে বায়ু চলাচল, বায়ু চলাচল যখন বৃদ্ধি পায়, বায়ু চলাচল বৃদ্ধি পায়, তখন বায়ু চলাচল বাড়লে দেখো বাষ্পায়নটা কি হবে? বাষ্পায়নটাও বাড়বে। বায়ু চলাচল বাড়লে বাষ্পায়নটা বাড়বে, কারণ দেখো যখন বায়ু চলাচলটা বেশি হবে তখন যে নতুন বাষ্প হবে সেটা আরো তাড়াতাড়ি উৎপন্ন হতে পারবে, তার জন্য বায়ু চলাচল বাড়লে বাষ্পায়নটা বাড়ে। তারপরে 2 নম্বর দেখো যখন উষ্ণতা বাড়ে, যখন উষ্ণতা বৃদ্ধি পায়, উষ্ণতা বাড়লে সেই বাষ্পায়নটাও কি হয়? বাড়ে, ঠিক আছে। সিম্পল, উষ্ণতা বাড়লে বাষ্পায়নটা কি হয়? বাড়ে, ঠিক আছে। এটা মনে রাখবা, মানে গরম করবো যখন, গরম করলে সেটা বেশি বাষ্প হবে, সিম্পল, তার জন্য। তারপরে আর কি হয় দেখো, যখন কোনো জিনিসের ক্ষেত্রফল বৃদ্ধি পায়, তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে তার বাষ্পায়নটা বৃদ্ধি পায়, ঠিক আছে। তাহলে বললাম 3 নম্বর যে পয়েন্ট, দেখো যখন ক্ষেত্রফল বৃদ্ধি পায়, তাহলে ক্ষেত্রফল বাড়লে বাষ্পায়নটাও বৃদ্ধি পায়। আর একটা দেখো বাষ্পায়নটা তরলের প্রকৃতির উপরে নির্ভর করে, এটা একটা পয়েন্ট, যে তরলের প্রকৃতির উপর নির্ভর করে। তরলের প্রকৃতির উপর নির্ভর করে সেটার মানে কি আমরা জানি, ধরো তরলটা আছে, তরল আছে, তারপর ধরো কঠিন আছে, অথবা ধরো তরলের ঘনত্ব, ধরো আমি বলছি জল আছে এবং মধু আছে, তাহলে জল এবং মধুর মধ্যে কোনটা তাড়াতাড়ি বাষ্প হয়? জল। কোনটা ধীরে হয়? সেটা হবে মধু। তাহলে তরলের প্রকৃতির উপরেও বাষ্পায়নটা নির্ভর করে, ঠিক আছে। তাহলে বাষ্পায়ন মানে তরলের যে ধর্মের কারণে তরলের উপরিতল থেকে জল বাষ্পে পরিণত হয় তাকে বাষ্পায়ন বলা হয়। এবার বাষ্পায়নের উল্টো, মানে তারপরে যেটা আছে সেটা হবে স্ফুটন। তাহলে স্ফুটনে কি হবে? যে ধর্মের প্রভাবে তরলের সমগ্র অংশ থেকে, তাহলে দেখো স্ফুটন যে প্রক্রিয়ায় তরলের সমগ্র অংশ থেকে, দেখো এটা দেখো তরলের পুরোটা অংশ থেকে যখন জলটা বাষ্পে পরিণত হবে, তাহলে যে প্রক্রিয়ায় তরলের সমগ্র অংশ থেকে জল বা তরল বাষ্পে পরিণত হয় তাকে বলা হয় স্ফুটন, ঠিক আছে। এবার কয়েকটা স্ফুটনাঙ্ক, মানে যে উষ্ণতা তরলটা বাষ্পে পরিণত হয় মনে রাখবা, যেমন জলের ক্ষেত্রে 100 ডিগ্রি সেলসিয়াস হয় সেটা, ঠিক আছে। এবার দেখো যখন এই যে বাষ্পায়ন হয় অথবা স্ফুটন হয়, তাহলে এবার এগুলোর জন্য তাপের প্রয়োজন হয়। তাহলে জানো যে তাপের প্রয়োজন হয় তাকে লিনতাপ বলা হয়। এবার দেখো এই যে লিনতাপ আছে সেটার কারণে লিনতাপ কাকে বলে? যে তাপের প্রভাবে বস্তুর উষ্ণতার পরিবর্তন হয় না এবং অবস্থার পরিবর্তন হয় তাকে লিনতাপ বলে, তোমরা এটা জানো। এবার দেখো যখন এইটা আমরা বলবো যে পরীক্ষায় পড়লো, ধরো স্ফুটন কাকে বলে? স্ফুটন কাকে বলে? সেটা হবে যে প্রক্রিয়ায় তরলের সমগ্র অংশ থেকে জল বাষ্পে পরিণত হয় তাকে স্ফুটন বলে। এবং আর একটা স্ফুটনের লিনতাপ কাকে বলে, সেই দুটো আলাদা। স্ফুটনের লিনতাপ কাকে বলে? দেখো কোনো তরল পদার্থ নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরল পদার্থ, আচ্ছা তরল পদার্থ বাষ্পে পরিণত হতে যে লিনতাপের প্রয়োজন হয় তাকে স্ফুটনের লিনতাপ বলে। স্ফুটনের লিনতাপ কাকে বলে? আবার বলছি, নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরল পদার্থ বাষ্পে পরিণত হতে যে লিনতাপের প্রয়োজন হয় তাকে স্ফুটনের লিনতাপ বলা হয়। তাহলে স্ফুটন কাকে বলে এবং স্ফুটনের লিনতাপ কাকে বলে, সেই দুটো আলাদা। এবার আমরা জানবো দেখো যে স্ফুটনটা কি কি বিষয়ের উপর নির্ভর করে। স্ফুটন কি কি বিষয়ের উপরে নির্ভর করে? প্রথমে দেখো তরলের চাপের উপরে নির্ভর করে, তরলের চাপের উপরে নির্ভর করে। এটা মানে দেখো জানো তোমরা এটাও, যে ধরো প্রেসার কুকার আছে, তাহলে সেই প্রেসার কুকারের মধ্যে যখন অনেকটা বেশি চাপ হয়, দেখো যখন উষ্ণতাটা অনেক বেশি করা হয়, জানো তোমরা যে উষ্ণতার কারণে হয়, তাহলে উষ্ণতা যখন বাড়বে, তাহলে উষ্ণতা বৃদ্ধি পেলে সেটার মধ্যে যে পরিমাণে জলীয় বাষ্প ছিল সেই জলীয় বাষ্পটা বাষ্প হবে, তাহলে বাষ্প হওয়ার কারণে চাপটা বাড়বে এবং চাপ যখন বৃদ্ধি পায়, চাপ বাড়লে সেটার স্ফুটনাঙ্কটা কি হয়? বৃদ্ধি পায়, তার জন্য সেই জলটা অনেক বেশি গরম হয়ে যায়। তাহলে দেখো চাপ বৃদ্ধি পেল এবং তার সাথে উষ্ণতাটা অনেক বেশি হয়ে গেল, তার জন্য যে পরিমাণে খাবার থাকে সেটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তার জন্য তোমরা জানো যে এর মধ্যে মানে প্রেসার কুকারের মধ্যে রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়, ঠিক আছে। এবার 9 মিনিট হয়ে গেল তার জন্য। এবার তারপরে দেখো নির্ভর করে
যে আর একটা সেটা হয় তরলের প্রকৃতির ওপরে নির্ভর করে। তাহলে একটা কোনো জিনিসের মধ্যে বললাম যে স্ফুটন তার তরলের প্রকৃতির ওপর নির্ভর করে। তাহলে তরলের প্রকৃতির মানে কি, আমরা ধরো বললাম কঠিন আছে, হ্যাঁ একটা, তারপর তরল, তারপরে ধরো গ্যাস আছে, তাহলে ভিন্ন ভিন্ন হবে। তাছাড়া ধরো জল আছে এবং মধু আছে, তাহলে জল আর মধুর দুটো ভিন্ন তরল, তাদের মধ্যেও স্ফুটনাঙ্কটা নির্ভর করবে। জলের ক্ষেত্রে কম হয়, মধুর ক্ষেত্রে বেশি হয়। তাহলে এটা তরলের কি দেখো প্রকৃতির উপরে নির্ভর করে। আর একটা আছে যেটা নির্ভর করে দেখো উষ্ণতা, আচ্ছা এখানে উষ্ণতার উপরে স্ফুটনটা নির্ভর করে না। তাহলে স্ফুটনটা নির্ভর করে তরলের চাপের উপরে, তারপরে তরলের প্রকৃতির উপরে, আর একটা দেখো উপাদানের উপরে। হ্যাঁ উপাদানের উপরে মানে কি, আমরা যখন তরলটা দেখবো তাহলে যদি উপাদান সংখ্যা অনেকটা বেশি হয় বা কম হয় তাহলে সেটার উপরেও নির্ভর করবে। তাহলে স্ফুটন এগুলো বিষয়ের উপরে নির্ভর করে। ঠিক আছে, এবার তারপরের দিকে আসে দেখবা যে একটা তরলের মধ্যে যখন মানে করা হবে, মানে যখন উল্টো আসবো আমরা, যখন আমরা বাষ্প করলাম সেটাকে বাষ্পায়ন বলা হলো বা স্ফুটন। এবার ধরো বাষ্প থেকে যখন আমরা তরলের মধ্যে চলে আসবো, তাহলে বাষ্প থেকে তরলের মধ্যে আসা সেটাকে কি বলা হয়, বাষ্প থেকে তরলের মধ্যে আসা সেটাকে ঘনীভবন বলা হয়। যে প্রক্রিয়ায় কোনো বাষ্পীয় পদার্থ বা গ্যাসীয় পদার্থ তরলে পরিণত হয় তাকে ঘনীভবন বলে। ঠিক আছে, ঘনীভবন কাকে বলে, যে প্রক্রিয়ায় কোনো বাষ্প তরলে পরিণত হয় তাকে ঘনীভবন বলা হয়। যেমন ধরো একটা কোনো জলীয় বাষ্প আছে, তাহলে সেটা ধরো মেঘ তৈরি করলো, তাহলে যখন এটা হবে তাহলে সেটা ঘনীভবন প্রক্রিয়াতে হয়। এবার একটা পরীক্ষায় পড়ে সম্পৃক্ত বাষ্প কাকে বলে। সম্পৃক্ত বাষ্প এটা বইয়ে তোমাদের আছে। তাহলে সম্পৃক্ত বাষ্প কি, দেখো নির্দিষ্ট উষ্ণতায় কোনো স্থানে যদি সর্বাধিক পরিমাণে জলীয় বাষ্প থাকে তাকে সম্পৃক্ত বাষ্প বলে। কি বললাম, নির্দিষ্ট উষ্ণতায় কোনো স্থানে যদি সর্বাধিক পরিমাণে, মানে ধরো সবচেয়ে বেশি পরিমাণে জলীয় বাষ্প আছে, তাহলে সবচেয়ে বেশি পরিমাণে জলীয় বাষ্প থাকলে সেটাকে সম্পৃক্ত জলীয় বাষ্প বলা হয়। ঠিক আছে, মনে রাখো। এবার সম্পৃক্ত জলীয় বাষ্পের পরে তোমাদের বইয়ে আছে হ্যাঁ শিশির, মেঘ, এগুলো সম্পর্কে। তাহলে এবার আমরা প্রথমে জানি মেঘ কিভাবে তৈরি হয়। তাহলে মেঘ জানো তোমরা যে যখন তরলের মধ্যে যে পরিমাণে জলগুলো উৎপন্ন হয় সেই জলগুলো তোমরা জানো আকাশে যায় এবং সেখানে কি ধূলিকণা, তারপর আরো বিভিন্ন জলীয় বাষ্পের সঙ্গে একসঙ্গে যুক্ত হয় দিয়ে মেঘ তৈরি করে। তাহলে মেঘটা ঘনীভবন প্রক্রিয়াতে যখন সেই জলীয় পদার্থ বা বাষ্পগুলো তরলে পরিণত হয় তখন তৈরি হয়। তাহলে এটা কি ঘনীভবন প্রক্রিয়াতে হয় এবং এখানে ঘনীভবনের লিনতাপের মানটা কত হয়, 537 ক্যালোরি পার গ্রাম। আচ্ছা এটা পরীক্ষায় আসতে পারে যে ধরো যে তরলের স্ফুটনাঙ্ক 537 পার গ্রাম, এটা বলতে কি বোঝো, এটার মানে 1 গ্রাম জলকে 1 গ্রাম বিশুদ্ধ বাষ্পে পরিণত করতে 537 ক্যালোরি লিনতাপের প্রয়োজন হয়। সিম্পল। ঠিক আছে, এবার দেখো বললাম ঘনীভবনে মেঘ কিভাবে হয়। তারপরে আছে যে কুয়াশা আছে, শিশির, এটাই বলি শিশির, তারপরে শিশির, তারপরে আছে কুয়াশা। ঠিক আছে, তাহলে শিশির কিভাবে হয় দেখো, যখন এটা ধরো একটা কোনো মাটি আছে, এবার এখানে ধরো জলীয় বাষ্পগুলো উৎপন্ন হলো, তাহলে যখন শীতকালে জলীয় বাষ্পগুলো ওপরে যায়, তোমরা জানো শিশিরটা শীতকালেই হয়, তাহলে সেই জলীয় বাষ্পগুলো ওপরে যাবে এবং ওপরে গিয়ে সেখানটাতে ঠান্ডা হবে, যে ঠান্ডা হয়ে সেগুলো মেঘ তৈরি, দেখো মেঘ তৈরি হওয়ার আগে আবার নিচে চলে আসবে, মানে মেঘ তৈরি হবেই না। তাহলে যখন জলীয় বাষ্পগুলো ওপরে যাবে এবং মেঘ তৈরি হওয়ার আগে নিচে আবার চলে আসবে সেটাকে কি বলা হয়, সেটাকে শিশির বলা হয়, শিশির। ঠিক আছে, এবার এবং জানো তোমরা যে যে উষ্ণতাতে শিশির জমতে শুরু করে তাকে শিশিরাঙ্ক বলা হয়। এটা ইম্পর্টেন্ট, মনে রাখো। তারপরে আছে কুয়াশা। কুয়াশা কি বা কাকে বলে জানো তোমরা যে কুয়াশা কিভাবে হয়, দেখো যখন কোনো তরলের আশেপাশে যেমন পুকুর, নদী, সেগুলোর আশেপাশে জলীয় বাষ্প উৎপন্ন হয়, তখন যখন প্রচণ্ড ঠান্ডা হয় শীতকালে, তখন সেটা ভোরবেলায় একসঙ্গে জমে যায়, মানে মাটির নিচে, মানে দেখো এখানটাতে ধরো উৎপন্ন হলো, তাহলে এখানেই জমে গেল, তাহলে যখন সেই অঞ্চলে পুরোটাতে জমে যাবে তাহলে সেখানে একটা জানো জলীয় বাষ্পগুলো চারিধারে ছড়িয়ে পড়বে, তাহলে এই যে প্রক্রিয়া সেটাকে কুয়াশা বলা হয়। ঠিক আছে, এটা কুয়াশা অনেকটা ঠান্ডাতে হয় কারণ সেগুলো জমার জন্য ঠান্ডা অনেকটা প্রয়োজন হয়। ঠিক আছে, এগুলো এবার নেক্সট তারপরে দেখবা আছে যে তাপের প্রবাহ। তাপের প্রবাহ কিভাবে হয় সেটা আমি এতটা তাড়াতাড়ি বলছি কারণ আমাদের বললাম শেষ করব 20 মিনিটে। দেখো তারপরে আছে তাপের প্রবাহ। তাহলে তাপের প্রবাহ কাকে বলে, তাপের প্রবাহ কি জানো তোমরা যে প্রক্রিয়ায় তাপ উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতাতে সঞ্চালিত হয় তাকে তাপের প্রবাহ বলে। দেখো তাপটা যখন যাবে তখন উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতাতেই যাবে, তার জন্য বললাম যে প্রক্রিয়াতে তাপ উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতাতে যায় তাকে তাপের প্রবাহ বলা হয়। এবার তাপের প্রবাহ জানো যে 3 প্রকারের হয়, মানে তাপটা 3 প্রকারে সঞ্চালিত হয়। প্রথমে বলছি দেখো
যখন তাপটা যায় প্রথমে পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালন হয়। প্রথমটা কি হয় দেখো, পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালন হয়। তারপরে 2 নম্বর কি আছে, পরিচলন পদ্ধতিতে তাপ সঞ্চালন হয়। আর একটা কি আছে, বিকিরণ পদ্ধতিতেও তাপ সঞ্চালন হয়। তাহলে পরিবহনটা কিভাবে হয় জানো? দেখো পরিবহন কাকে বলে সেটা আমি আগে বলছি, তারপরে বলছি পরিচলন, তারপরে বিকিরণ। তাহলে পরিবহন কাকে বলে দেখো, যে প্রক্রিয়ায় তাপ উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতাতে সঞ্চালিত হয় কিন্তু অণুগুলির কোনো স্থান পরিবর্তন হয় না, তাকে পরিবহন বলা হয়। এটা সংজ্ঞা, ঠিক আছে? এটার মানে কি দেখো, তাপটা উচ্চ থেকে নিম্ন উষ্ণতাতে চলে যাবে কিন্তু অণুগুলির কোনো স্থান পরিবর্তনই হবে না। তাহলে তাপ যখন উচ্চ থেকে নিম্নতে যাবে কিন্তু অণুগুলির কোনো স্থান পরিবর্তন হবে না, সেই প্রক্রিয়াটাকে বলা হয় কি দেখো, তাপের পরিবহন। এবার স্যার তাহলে এটা কিভাবে হয় দেখো, এটা ধরো একটা কোনো কঠিন পদার্থ আছে, মনে রাখবা যে অণুগুলি সবচেয়ে বেশি কোথায় থাকে, কঠিন পদার্থে থাকে। তার জন্য পরিবহন কিসে হয়, কঠিন পদার্থের মধ্যে হয়। দেখো তাহলে যখন এই অণুগুলোকে গরম করা হবে, সেই অণুগুলো কি দেখো, এগুলো ভাইব্রেট করতে লাগবে, মানে কাঁপতে শুরু করবে, কম্পন করতে লাগবে। এবার তার জন্য এগুলো যখন ভাইব্রেট হবে, তখন ভাইব্রেট হতে হতে এগুলো দেখো এইভাবে কাঁপতে 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 তাপটা ধীরে ধীরে চলে যাবে। কিন্তু এখানে অণুগুলির স্থান পরিবর্তন হবে না, এখানে শুধুমাত্র তাপগুলো সঞ্চালন হয়ে যাচ্ছে কিন্তু অণুগুলির কোনো স্থান পরিবর্তন হবে না। তাহলে মনে রাখবা এক্ষেত্রে অণুগুলির স্থান পরিবর্তন হয় না, শুধুমাত্র তাপের সঞ্চালনটা হয়। কোন প্রক্রিয়াতে, পরিবহন প্রক্রিয়াতে। আচ্ছা পরিবহনটা কোথায় হয়, কঠিন পদার্থের মধ্যে হয় পরিবহন পদ্ধতি, মনে রাখো। তারপরে এবার আছে পরিচালন পদ্ধতি। আচ্ছা এখানে আরো অনেক কোশ্চেন হতে পারে, যেমন দেখো তাপের পরিবহন 2 প্রকার হয়, জানো যে সুপরিবাহী বা পরিবাহী পদার্থ কাকে বলে, যে সকল পদার্থে তাপ সঞ্চালন হতে পারে তাদেরকে পরিবাহী পদার্থ বলা হয়। অন্তরক পদার্থ বা তাপের কুপরিবাহী পদার্থ কাকে বলে, যে সকল পদার্থের মধ্যে তাপ সঞ্চালন হয় না তাদেরকে অন্তরক পদার্থ বলা হয়, যেমন মাটি, বরফ ইত্যাদি। এবার কোশ্চেন আসতে পারে যে বরফের বাড়ি, শীত প্রধান দেশে যেখানে শীত আসে সেখানে দেখবা মানে ঠান্ডা হয়, যেখানে গ্রিনল্যান্ড, আন্টার্কটিকা সেসব জায়গায় বরফের বাড়ি তৈরি করা হয়, যেমন ইগলু। তাহলে কেন করা হয়, কারণ সেগুলো বরফটা তাপের কুপরিবাহী, তাপটা যেতে পারবে না, তার জন্য ঘরের ভিতরে যখন কেউ থাকবে গরমটা ভিতরেই থাকবে এবং বাইরের ঠান্ডা ভিতরে আসতে পারবে না, তার জন্য এমনটা করা হয়। যদি না বুঝতে সমস্যা হয় একটু ব্যাক করে আবার দেখে নাও, হ্যাঁ অনেকটা আমি স্পিডে বলছি তাই, ঠিক আছে? এবার পরিবহনটা বললাম, নেক্সট আছে পরিচালন। তাহলে পরিচালন কাকে বলে জানো তোমরা, যে আশা করছি যে প্রক্রিয়ায় কোনো দেখো, যে প্রক্রিয়ায় তাপ উচ্চ উষ্ণতা থেকে অণুগুলির মাধ্যমে নিম্ন উষ্ণতায় সঞ্চালিত হয় তাকে পরিচালন বলে। আবার বলছি, যে প্রক্রিয়ায় তাপ উচ্চ উষ্ণতা থেকে অণুগুলির মাধ্যমে নিম্ন উষ্ণতাতে সঞ্চালিত হয় তাকে পরিচালন বলে। এটার মানে দেখো, এই যে তরলগুলো আছে তাহলে সেই তরলগুলো যখন গরম করা হবে তাহলে অণুগুলোর মাধ্যমে যখন তাপটা যাবে, ধরো এখানে গরম করলাম তাহলে অণুগুলো কি ধীরে ধীরে উপরে চলে যাবে, আবার এখানকার অণুগুলো নিচে চলে আসবে, তাহলে এইভাবে যখন তাপের সঞ্চালনটা হবে সেটাকে পরিচালন বলা হবে। এবার পরিচালনটা অনেক জায়গায় হয়, যেমন আমাদের ঘরের মধ্যে জানো যখন শ্বাস নেওয়া হয় তখন কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, তাহলে সেটা বাইরে যায় পরিচালন পদ্ধতিতে, আবার ভিতরে আসে, এটাকে পরিচালন স্রোত বলা হয়। দেখো যখন এই তরলগুলো উপরে যাবে আবার নতুন তরলগুলো নিচে আসবে, এইভাবে চক্রাকারে চলতে থাকবে, এটাকে পরিচালন স্রোত বলা হয়, এটা মনে রাখো। তারপরে আছে বিকিরণ। তাহলে বিকিরণ কাকে বলে জানো তোমরা, দেখো যখন সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে তখন জানো তো যে মাঝে কোনো মাধ্যম থাকে না, মানে কোনো কিছুই থাকে না। তাহলে যে পদ্ধতিতে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে, আচ্ছা বিকিরণ কাকে বলে সেটা বলছি আমি। দেখো যে পদ্ধতিতে উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতাতে কোনো মাধ্যম ছাড়াই তাপ চলে আসে বা তাপ আসে তাকে বলা হয় বিকিরণ। যে পদ্ধতিতে উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতায় মাধ্যম ছাড়া তাপ সঞ্চালিত হয় তাকে বিকিরণ বলা হয়, যেমন সূর্য থেকে পৃথিবীতে তাপ আসা, সেটা একটা বিকিরণ পদ্ধতিতে হয়। ঠিক আছে, লাস্ট বোধহয় 2 মিনিট আছে। এবার আমরা দেখো জানবো যে থার্মোফ্লাক্স কিভাবে কাজ করে, থার্মোফ্লাক্সের নীতি সেটা, এবং যে দেখো পরিচলন এবং যে পরিচলন পদ্ধতি এবং বিকিরণ পদ্ধতি, আমি বলেছিলাম যে পরিবহন পদ্ধতিটা কঠিন পদার্থের মধ্যে হয়। কঠিন পদার্থের মধ্যে মানে যেখানে শুধুমাত্র কঠিনের অণুগুলি সবচেয়ে বেশি হয় সেটাতে হয়। তরল পদার্থের মধ্যে কি হয়, পরিচলন, তরল এবং গ্যাসীয় পদার্থ, মানে তরল এবং গ্যাস দুটোর ক্ষেত্রেই পরিচলন পদ্ধতি হয়, এটা মনে রাখবা। আর একটা আছে বিকিরণ পদ্ধতি। বিকিরণ পদ্ধতিতে কোনো কিছু লাগবে না, তরলও লাগবে না, কঠিনও গ্যাসীয়, মানে ওটা বিনা মাধ্যমেই চলে আসবে, যেমন সূর্য থেকে যখন তাপটা আসে বললাম সেটা। ঠিক আছে, এবার বিকিরণ পদ্ধতির পরে এবার আছে তোমরা জানো যে থার্মোফ্লাক্স, সেটা আছে থার্মোফ্লাক্সের যে গঠন এবং এটা কিভাবে হয়। তাহলে আশা করছি জানো, তোমাদের বইয়েও ছবি আছে, আমি সিম্পল একটা ছবি আঁকছি দেখো এইভাবে। তাহলে ধরো এটা কোনো একটা থার্মোফ্লাক্সের কোনো একটা বোতল বা কিছু আছে, এবার তার ভিতরে আর একটা জানো যে বোতল বা কোনো কিছু রাখা হয় যেটার মধ্যে জল বা কোনো কিছু থাকে, এবার জল বা তরল চা হতে পারে বা কিছু এগুলো। এবার দেখো যখন এটা রাখা হবে তাহলে এটাকে এমনভাবে তৈরি করা হয়, ধরো এখানে কোনো তরলগুলো রাখা হলো, তাহলে আমরা জানি যে তাপের সঞ্চালন কি 3টি পদ্ধতিতে হয়। তাহলে প্রথমটা কি ছিল, পরিবহন। তাহলে যখন দেখো
এই যে বস্তুটা আছে থার্মোফ্লাস্ক, সেখানে গরম বস্তু গরম থাকে এবং ঠান্ডা বস্তু ঠান্ডা থাকে। কেন? কারণ এটাকে সবচেয়ে কুপরিবাহী পদার্থ দিয়ে তৈরি করা হয়, মানে এমন পদার্থ যেখানে তাপের সঞ্চালন হবে না পরিবহন পদ্ধতিতে। তাহলে আমরা জানি পরিবহন কঠিনের মধ্যে হয়, তাহলে আমরা কুপরিবাহী পদার্থ ব্যবহার করব, তাহলে তার জন্য তাপটা আসতে পারবে না, তার জন্য পরিবহন পদ্ধতি ব্যাহত হয়। ঠিক আছে, তাহলে বললাম প্রথমে পরিবহন পদ্ধতিটা আর হবে না। তাহলে আর বাকি দুটো কি আছে? পরিবহন বাদ গেল, এবার বাকি দুটো আছে দেখো পরিচলন। তাহলে এবার পরিচলন আর বিকিরণ। তাহলে পরিচলনটা কিভাবে হবে দেখো, তাহলে যখন এখানে তরলটা যাবে, তাহলে আমরা দেখো এই যে স্থানটা আছে এখানটায় বায়ু শূন্য রাখা হয়। তাহলে বায়ু শূন্য যদি না থাকে, তাহলে সেখানে কি কোনো গ্যাসীয় পদার্থ থাকবে না। তাহলে যেমন অক্সিজেন, নাইট্রোজেন, তাহলে সেগুলো যদি না থাকে, বায়ু শূন্য থাকে, তাহলে সেখানে পরিচলনটাও হবে না, কারণ আমরা জানি পরিচলন তরলে এবং গ্যাসের মধ্যে হয়। তাহলে কোনো কিছুই যদি না থাকে, তাহলে সেখানে পরিচলনটাও হবে না। তাহলে পরিবহনটা হবে না কুপরিবাহীর কারণে, পরিচলনটা হবে না কারণ কোনো মাধ্যমই নাই এখানে যাওয়ার মতো। এবার আরেকটা আছে যেটা বিকিরণ। বিকিরণটা বিনা মাধ্যমে, মানে মাধ্যম ছাড়াই তাপ সঞ্চালন হয়। তার জন্য এখানটাতে দেখো এই যে তলগুলো আছে সেগুলোকে মানে অনেকটাই একদমই উজ্জ্বল রাখা হয়, চকচকে করা হয়। তাহলে উজ্জ্বল পৃষ্ঠ থাকার কারণে আয়নার মতো, এবার আয়নার মতো পৃষ্ঠ থাকার জন্য যখন তাপটা বাইরে যাওয়ার চেষ্টা করে তখন প্রতিফলন হয়, যে আবার ভিতরে চলে যায়। দেখো তাপটা যখন বাইরে যাওয়ার চেষ্টা করবে তখন আবার ভিতরে চলে যাবে, যেমন আয়নাতে হয়, আয়নার মধ্যে ধরো রোদ পড়ে গেল, তাহলে সেটা আবার প্রতিফলন হয়ে ফিরে যায়। তাহলে এগুলো দেখো আমরা যতগুলো ব্যাখ্যা করা যায় 20 মিনিটে সব কিছু বললাম, এবং ডিসক্রিপশানে লিঙ্ক আছে, সেখানে দেখতে পারো, সব ভিডিও পরপর দেওয়া আছে।